হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু গতকালকে ডার্বি ম্যাচ খেলে নিয়েছে, তোমরা জানো। খুবই অস্থির একটা ম্যাচ ছিল, আর সেই ম্যাচেই কিন্তু মোহনবাগান বড় ধাক্কা খেলো। আনোয়ার আলী তিনি কিন্তু আবার চোটের কারণে ছিটকে গেল, সাথে কিন্তু এবার ছিটকে গেল ব্রেন্ডন হ্যামিলও। তার পরিবর্তে কি জনি কাউকে রেজিস্টার হতে চলেছে, সব কিছু বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি কালকের ডার্বি ম্যাচ নিয়ে আলোচনা করব। জেসন কামিংসের পরিবর্তন নিয়ে একটু আলোচনা করে নেব। নতুন বিদেশিকে কনফার্ম করে বড় চমক দিল। তো সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো গাইস, চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করে নেব কালকের ডার্বি ম্যাচ নিয়ে। তো তোমরা দেখেছো কত ভালো পারফরমেন্স করেছে দুটো দলই। প্রথম 3 মিনিটে অজয় ছেত্রীর গোলে ইস্টবেঙ্গল এগিয়ে যায়। আর গোলটি যেভাবে হয় সেটা হচ্ছে নিশু কুমার খুব সুন্দরভাবে একটা বল বাড়ায়, আর সেখান থেকে অজয় ছেত্রী দারুণভাবে একটা ফিনিশ করে। আর সেখানে ব্রেন্ডন হ্যামিল, হেক্টর উইস্টের মতো ডিফেন্ডার ছিল। ব্রেন্ডন হ্যামিল যদিও বলটিকে ক্লিয়ার করার জন্য ঝাঁপিয়েছিল, তবে হেড ঠেকানোর আগেই কিন্তু অজয় ছেত্রী দারুণভাবে একটা ফিনিশ করে দেয়। আর প্রথম 3 মিনিটের মাথায় কিন্তু 1 গোলের ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল দল। আর ম্যাচটা কিন্তু খুবই রুদ্ধশ্বাস ম্যাচ ছিল। আর তারপরেই মোহনবাগান কিন্তু খুব দ্রুত কামব্যাক করে। 17 মিনিটের মাথায় ব্রেন্ডন হ্যামিলের একটি অসাধারণ পাস থেকে আরমান্দো সাদিকু একটি দারুণ ফিনিশ করে, একটা দারুণ ভলি শট করে, যেটা কিন্তু জালে জড়িয়ে যায়। আর 17 মিনিটের মাথায় কিন্তু সমতায় ফেরায় মোহনবাগান দলকে আরমান্দো সাদিকু। খুবই ভালো পারফরমেন্স করতে দেখা যায় এদিন ব্রেন্ডন হ্যামিল এবং আরমান্দো সাদিকুকে। তবে খারাপ লাগছে, ব্রেন্ডন হ্যামিল এত ভালো পারফরমেন্স করার পরে লাস্টের দিকে কিন্তু তিনি চোট পেয়ে যায়, যার কারণে তাকে উঠতে হয়। আর তিনি নিজেও কিন্তু এই উঠে যাওয়াটা মেনে নিতে পারছিল না। যখন তিনি মাঠ থেকে উঠে যায় তখন দেখবে তোমরা মাঠেই কিন্তু তিনি হাতে করে থাবড়াচ্ছিল। তো এটা দেখে খারাপ লাগছিল। ব্রেন্ডন হ্যামিল এই ম্যাচটা কিন্তু খেলতে চাইছিল, তারপরেও চোটের কারণে তিনি কন্টিনিউ করতে পারলো না। আর কালকের ম্যাচে তোমরা দেখেছো ব্রেন্ডন হ্যামিলকে কিন্তু একটা আলাদা ব্রেন্ডন হ্যামিলকে আমরা দেখেছি। এর আগে যতদিন আমরা জুয়ান ফেরান্ডোর আন্ডারে খেলতে দেখেছিলাম ব্রেন্ডন হ্যামিলকে, এতটা ভয়ঙ্কর রূপে আমরা দেখিনি। ব্রেন্ডন হ্যামিলকে মনে হচ্ছিল যেন একজন উইঙ্গার। এত ভালো পারফরমেন্স করছিল, ডিফেন্স করছিল, বল নিয়ে অ্যাটাক করছিল, ক্রস করছিল, অ্যাসিস্ট তো একটা করেই দিয়েছিল। তো অসাধারণ, ব্রেন্ডন হ্যামিলের কোনো তুলনা হয় না গতকালকের ম্যাচে। আর তোমরা দেখে থাকবে ব্রেন্ডন হ্যামিল চলে যাওয়ার পরে কিন্তু টিমটা অনেকটাই স্লো হয়ে যায়। তো ব্রেন্ডন হ্যামিলের অবদান কিন্তু অবশ্যই থাকছে কালকের ম্যাচে। পাশাপাশি অবশ্যই আরমান্দো সাদিকু, দিমিত্রি পেত্রাতস, তাদেরও কিন্তু ভূমিকা রয়েছে। ওভারঅল বলতে গেলে মোহনবাগান দল কিন্তু খুব ভালো খেলেছে। তবে সবচেয়ে বড় ভুলটা করে বসে দীপক তাংড়ি। বক্সের মধ্যে নাওরি মহেশ সিংকে কিন্তু একটু ফাউল করে ফেলে, তবে যদিও সেটা পেনাল্টি ছিল না, তারপরেও পেনাল্টি কনসিড করতে হয়েছে মোহনবাগানকে। আর ক্লেইটন সিলভা একটা গোল করে দেয় পেনাল্টি থেকে, যেখান থেকে ইস্টবেঙ্গল কিন্তু 2-1 গোলে এগিয়ে যায়। এবং ম্যাচের একদম শেষ মুহূর্তে এসে প্রায় 87 মিনিটের মাথায় সাহাল আব্দুল সামাদের বাড়ানো বল থেকে দিমিত্রি পেত্রাতসের একটা দারুণ শট ছিল, অসাধারণ একটা ফিনিশ ছিল, সত্যি বলতে খুবই জোরালো একটা শট ছিল। সেই গোল থেকে কিন্তু মোহনবাগান আবারও সমতায় ফেরে। তো দুবার কিন্তু কামব্যাক করে এদিন ডার্বি ম্যাচে মোহনবাগান দল। তবে হুগো বুমোস কিন্তু এই ডার্বি ম্যাচে ছিল না, তাকে নিয়ে কিন্তু ঘুরছে অনেক কিছুই জল্পনা। হুগো বুমোস কি বাদ চলে গেছে? তো তোমাদেরকে জানিয়ে দিই, হুগো বুমোসের কিন্তু 4টে ইয়েলো কার্ড হয়ে যাওয়ায় তিনি কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল ছিল না। তো পরের ম্যাচে আমরা হুগো বুমোসকে খেলতে দেখতে পারবো, এই নিয়ে কিন্তু কোনো রকম চিন্তার বিষয় নেই। তো ওভারঅল কালকে ডার্বি ম্যাচ কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়েছে, তবে রেফারিটা আরও একটু ভালো করার দরকার ছিল। তো তোমাদের কি মতামত এই ডার্বি ম্যাচ নিয়ে অবশ্যই কমেন্টে জানিও। আর ব্রেন্ডন হ্যামিলের কথা তো তোমাদেরকে জানালাম, চোটের কারণে তাকে উঠতে হয়। যদিও তিনি উঠতে চাইছিলেন না, তিনি কিন্তু কন্টিনিউ করতে চাইছিল। প্রথমবার চোট পাওয়ার পরে তিনি কন্টিনিউ করছিল, এবং তারপরে কিন্তু আবারও চোট পাওয়ার পরে তিনি কিন্তু আর কন্টিনিউ করতে পারেনি। তো ব্রেন্ডন হ্যামিল তো চোট পেয়েছেই, তার পাশাপাশি আনোয়ার আলী তিনি কিন্তু খুব দ্রুত চোট পেয়ে যায়, এবং সেই হ্যামস্ট্রিংয়ের চোটটাই তিনি আবারও পায়। এবং ম্যাচ শুরু হওয়ার বেশ কিছুক্ষণের মাথায় তাকে কিন্তু তুলে নিতে হয়। তো আনোয়ার আলী তার চোটটার দিকেও নজর থাকবে, ব্রেন্ডন হ্যামিল তার চোটের দিকেও নজর থাকবে। আর ম্যাচ শেষে যেমনটা জানাই গেছে, দুজনেরই স্ক্যান করা হবে এবং তাদের ফিজিক্যালি টেস্ট করার পর বোঝা যাবে তাদের চোট কতটা গুরুতর। তবে যদি ব্রেন্ডন হ্যামিল চোটের কারণে ছিটকে যায়, তার পরিবর্তে কিন্তু এই মুহূর্তে মোহনবাগান দলের সঙ্গেই অনুশীলন করছে জনি কাউকো।
তবে তিনি কি পুরোপুরি ম্যাচ ফিট রয়েছে? আনোয়ার আলীর মতো খেলতে নেমে তাকেও কি উঠে যেতে হতে পারে? কতটা ফিটনেসে রয়েছে জনি কাউকো, এই দিকটাতেও নজর থাকবে। তো দেখা যাক আনোয়ার আলী ও ব্রেন্ডন হ্যামিলের চোটটা কতটা গুরুতর হয়েছে। তাদের স্ক্যান করার পর ফিজিক্যালি টেস্ট এবং মেডিকেল রিপোর্ট হওয়ার পরেই জানা যাবে। তো আশা করবে দুজনই খুব দ্রুত কামব্যাক করবে, পরের ম্যাচে খেলতে পারবে হায়দ্রাবাদ এফসির এগেনস্টে। তো দেখা যাক কি হয়। তবে আমরা আশা করব ব্রেন্ডন হ্যামিল ডার্বি ম্যাচে যে পারফরমেন্সটা করছে অ্যান্টোনিও লোপেজ হাবাসের আন্ডারে এবং আর্মান্দো সাদিকু, তার দিকেও কিন্তু নজর থাকবে। দিমিত্রি পেত্রাতস বরাবরই ভালো খেলে থাকে, এদিনও খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ডার্বি ম্যাচে। তো খুবই ভালো পারফরমেন্স করছে বর্তমান সময়ে মোহনবাগানের বিদেশি প্লেয়াররা। তবে আর্মান্দো সাদিকু কোথাও ছন্দে ফিরছে আমার মনে হচ্ছে। অ্যান্টোনিও লোপেজ হাবাস আসার পরে কিন্তু আর্মান্দো সাদিকু টিমকে জেতানোর চেষ্টা করছে, নিজে গোল করার চেষ্টা করছে। খুব ভালো পারফরমেন্স করতে দেখা গেল এদিন আর্মান্দো সাদিকুকে। আর আর্মান্দো সাদিকু এবং দিমিত্রি পেত্রাতসের মধ্যে কিন্তু একটা বন্ডিংয়ের সৃষ্টি হয়েছে, নতুন একটা যুগলবন্দি আমরা দেখতে চলেছি। জেসন কামিংসকে নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা করতে হবে এবার অ্যান্টোনিও লোপেজ হাবাসকে। তার মতো প্লেয়ার প্রথম একাদশে জায়গা পাচ্ছে না, এটা নিয়েও কিন্তু একটা ভাবনা চিন্তা থাকবে। তো খুবই হাই প্রোফাইল একজন প্লেয়ার, বিশ্বকাপ খেলেছে, এই লিগে দারুণ পারফরমেন্স করেছে। তার মতো একজন টপ স্কোরার প্লেয়ারকে মোহনবাগান বেঞ্চে অবশ্যই বসিয়ে রাখবে না। তো দেখা যাক জেসন কামিংসকে নিয়ে কি চিন্তা ভাবনা করে। আশা করবো জেসন কামিংস তিনিও ছন্দে ফিরবে, আমরা আশাবাদী। অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনিও কিন্তু এই দুই স্ট্রাইকারের উপর আশাবাদী। তো দেখা যাক পরের ম্যাচে কিন্তু আর্মান্দো সাদিকু থাকবে না, তার 4টে ইয়েলো কার্ড হয়েই গিয়েছে। তার পরিবর্তে হয়তো প্রথম থেকে আমরা জেসন কামিংসকে স্টার্ট করতে দেখতে পারি। তো দেখা যাক জেসন কামিংস কতটা ভালো পারফরমেন্স করতে পারে হায়দ্রাবাদ এফসির এগেনস্টে। আর এর পাশাপাশি যদি একটা কনফার্ম সাইনিং নিয়ে আপডেট দেওয়া যায়, তো বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম সিরিয়ার একজন সেন্টার ব্যাক যার নাম থায়ের কোরোমা, 34 বছর বয়স, বর্তমান মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা, সিরিয়ার ন্যাশনাল টিমের হয়েও খেলে থাকেন। খুবই অসাধারণ একটি প্লেয়ার, মেনলি সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন তিনি। তো তাকে মুম্বাই সিটি এফসি কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু করে দিয়েছে। তো রস্টিন গ্রিফিথসের রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু এই থায়ের কোরোমাকে সই করালো, আর আব্দুল নাসির এল খ্যাতির রিপ্লেসমেন্ট হিসাবে তারা কিন্তু সই করিয়েছে ইকার গোয়ারেটেক্সেনাকে। তো মুম্বাই সিটি এফসি তারা কিন্তু নতুন দুজন বিদেশিকে সই করালো। তো দেখা যাক পরের ম্যাচগুলোতে কত ভালো পারফরমেন্স করতে পারে মুম্বাই সিটি এফসি দল। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।